দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর এখনকার আয়োজনে। আপনারা সবাই জানেন আজ সারা দেশেই আলোচনার কেন্দ্রে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হলেও দুপুরের পর থেকে নানা রকম অভিযোগ, পাল্টা অভিযোগ, বর্জন এবং নাটকীয় সব ঘটনা ঘটতে থাকে এবং এর মধ্য দিয়ে কি ঘটলো এবং কোন দিকে যাচ্ছে জাকসু নির্বাচনের এখন পর্যন্ত আমরা সেই বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা করব, জানতে চেষ্টা করব এই ধরনের ঘটনাগুলো ঠিক কেন ঘটলো এবং কোন পরিণতির দিকে ঘটতে যাচ্ছে। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আমাদের সঙ্গে। তার কাছ থেকে আমরা জানবো আমাদের আরেকজন রিপোর্টার, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দেবেন। এই নিয়ে আমাদের আজকের বার্তা কক্ষ, কেমন হলো জাকসু নির্বাচন। আমরা জানবো কেমন হলো জাকসু নির্বাচন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আমার শিরোনামটাই আপনার কাছে প্রশ্ন, কেমন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের নির্বাচন? ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এটা আজকে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, বেশ খানিকক্ষণ ছিলাম। আমি কোনো নির্বাচনের দায়িত্বে নেই, কিন্তু আগ্রহ থেকেই গিয়েছি। কোনো সহকর্মীর সাথে আমার দেখা হয়েছে। কেমন হলো আসলে, তো গত কিছুদিন ধরেই আমরা আসলে বেশ বিশেষ করে একটা প্যানেলের ভিপি পদপ্রার্থীকে যেরকম করে আপনার নির্বাচন থেকে দূরে রাখা হলো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা তো আমাদেরকে একটু চিন্তিত করেছিল। তারপরেও আমরা গতকালও দেখলাম, মানে এগুলো ফেসবুকে লাইভ দেখছিলাম, বিভিন্ন নিউজ দেখছিলাম, তাতে করে মনে হচ্ছিল যে একটা অনাস্থার ব্যাপার। উল্লেখ করবেন আমাদের সকল দর্শকদের জন্য? এটা মনে হয় সম্প্রীতির ঐক্য নামে যে প্যানেলটা, তার ভিপি প্রার্থী অমর্ত্য রায়, তাকে নির্বাচনে প্রার্থিতা থেকে সরিয়ে রেখেছে। এবং সেটা দুঃখজনক এই কারণে যে এই গত আমরা যেই রেজিম বদল হলো 2024-এ, সে তার আগে, তার মানে স্বৈরাচারী সরকারের সময় ধর্ষণের ঘটনা ঘটেছিল। তার বিরুদ্ধে একটা গ্রাফিতি আঁকার দায়ে, গ্রাফিতিটা এঁকেছে অন্য ছবির ওপরে, অন্য দলের, এরকম একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় তাকে বহিষ্কার করে এবং তিনি রিট আবেদন করেন এবং সেই রিটের পরে আপনার ডিসেম্বরে এসে তাকে বিশ্ববিদ্যালয় আবার নিয়মিত শিক্ষার্থী হিসেবে গ্রহণ করে। কিন্তু তাকে এই সময় যখন সমস্ত আপনার নির্বাচনের সমস্ত কিছু হয়ে গেল এবং প্রার্থীটাও চূড়ান্ত হয়ে গেল, তারপরে এসে যে 6 তারিখে হঠাৎ করে বলা হলো। সেটা হচ্ছে ওই একটা প্যানেলের ব্যাপার, কিন্তু আজকের বিষয়গুলো আমরা জানবো। কিন্তু তার আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আব্দুল্লাহ আল মামুন, আমাদের প্রতিনিধি। তার সাথে একটু কথা বলতে চাই। আব্দুল্লাহ আল মামুন, আপনি একটু বলবেন, আজকে দুপুরের পর থেকে যখন অভিযোগ আসা শুরু করে, বর্জনের কথা বলা হয়েছে, আমি দেখছি এর মধ্যে 4টি পরিষদ থেকে বর্জন এবং এই নির্বাচনকে পুনর্বিবেচনার জন্য বলা হয়েছে। তো সব মিলে বলবেন যে পরিস্থিতিটা কোথায় এখন দাঁড়িয়ে আছে? ধন্যবাদ আপনাকে। আমরা যদি জাকসু ইলেকশনটা আজকে শুরু থেকেই দেখি, সকাল থেকে যে খুব বেশি ভালো পরিবেশ ছিল আমি সেটা বলবো না। শুরু থেকেই ভোট গ্রহণ শুরু করার যে সময়টা ছিল 9টা থেকে শুরু হবে, সেটা তারা শুরু থেকে বিলম্ব করে। কয়েকটি হলে আধা ঘন্টা এবং 45 মিনিট, কোনো হলে 1 ঘন্টা পরে তারা নির্বাচন গ্রহণ শুরু করে। এটা আসলে যখন দুপুর 12টা নাগাদ এই ঝামেলাটা আরো বেশি পরিমাণে দেখা যায় যে বিভিন্ন হলে ব্যালট পেপারে ভুল আছে, ছবি আছে, বা একটা এতে 4 জন বা 5 জন প্রার্থী ছিল, সেখানে একজন প্রার্থীকে টিক দেওয়া ঘরে রাখা হয়েছে। এভাবে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হতে হতে দুপুর 1টার দিকে বর্তমানে আমাদের 15 নম্বর যে ছাত্রী হলটি আছে, সে হলে আসলে ভোট গ্রহণ বন্ধ ছিল। তখন আসলে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে যে ওই হলটিতে আসলে ছাত্র শিবির বা কোনো একটা নির্দিষ্ট প্যানেলের শিক্ষার্থীরা জাল ভোট দিচ্ছে। তারপরেই কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ওই হলটিতে যান এবং ওখানে যাওয়ার পরে ঝামেলা, দুই পক্ষের ভিতরে আসলে হট্টগোলের সৃষ্টি হয়। এর পরপরই আমরা একে একে খবর পেতে থাকি বিভিন্ন হলে এইভাবে হট্টগোল তৈরি হচ্ছে। তারপরে দুপুর 3:30টার দিকে ছাত্র দল আসলে এই ইলেকশন কমিশন এবং ভোটে আসলে ছাত্র শিবিরকে বা
নির্দিষ্ট একটি প্যানেলকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন অভিযোগ তুলে তারা আসলে ভোটকে বর্জন করে। এরপরে আমরা একটু আগে দেখলাম আমাদের প্রগতিশীল শিক্ষার্থীদের যে বিভিন্নভাবে 4টি প্যানেল আছে তারা কিন্তু বর্জন করেছে। সেই হিসেবে এখন আর মাত্র 3টি প্যানেল আমরা জাকসুতে দেখতে পাচ্ছি। একটা হলো ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট যে প্যানেলটি আছে। এর বাইরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন আব্দুর রশিদ জিতু, তার নেতৃত্বে একটি প্যানেল আছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন নামে। সেই প্যানেলটি এখনো পর্যন্ত আছে এবং বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে আমরা যোগাযোগ করেছি, তাদের ভিতরেও আসলে ভোট বর্জনের বিষয়টা নিয়ে আলোচনা চলছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার আরেকবার আসবো আপনার কাছে। আপনার কাছে যে আলোচনায় ছিলাম, আপনি জানলেন এতক্ষণ পর্যন্ত যে ছাত্র শিবির, বৈষম্য বিরোধী এবং বাকশাস, এই 3টি ছাড়া বাকিরা এখান থেকে নিজেদেরকে উইথড্র করেছে। তাহলে পরিস্থিতিটা কেমন দাঁড়ালো? এটা নির্বাচনের গ্রহণযোগ্যতা আসলে কোন জায়গায় এসে দাঁড়ালো এখন? বেশিরভাগ মানে 4টা এবং তার আগে ছাত্রদল, তার মানে 5টা এ পর্যন্ত, 5টা 7টা 8টা থেকে 5টাই নেই। তো বেশিরভাগ তো নেই, তো সেটা তো একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার হবেই যে তারা যেহেতু বর্জন করেছে। এবং বর্জন করার ক্ষেত্রে যে সমস্ত অভিযোগগুলো শোনা যাচ্ছে, যেমন ধরেন যাদের ভোট দিতে এসছে কিন্তু আগে কেউ ভোট দিয়ে ফেলেছে। না, অভিযোগগুলো আমার একটু পরে আসবো। এই যে 8টার প্যানেলের মধ্যে 5টি এরই মধ্যে নিজেদেরকে উইথড্র করেছে, এতে আপনি মনে করেন কিনা যে এই নির্বাচনটা প্রাসঙ্গিকতা? এটা প্রাসঙ্গিকতা হারায়, কারণ সকলে যদি না থাকে এখন ভোট গণনার সময় সেখানটায় তো পোলিং এজেন্টদের থাকবার কথা যে ঠিকঠাক মতো ভোট গণনা হচ্ছে কিনা। তারা যদি উইথড্র করে নেয় তখন তো এইটা আসলে প্রশ্নবিদ্ধই থাকে। এর সাথে আরেকটু যুক্ত করি, এই 5টি প্যানেলের সঙ্গে আরো 3 জন শিক্ষক যারা এবারের যে নির্বাচন পরিচালনা তার সঙ্গে যুক্ত ছিলেন, তারাও যখন নিজেদেরকে সেখান থেকে উইথড্র করেন এবং তারা ঘোষণা দিয়েছেন যে তারা কোনো পক্ষ থেকে তারা তো আসলে কোনো পক্ষ থেকে নির্বাচন করছে না, খুবই স্বাভাবিকভাবে তারা পরিচালনা করছিলেন। তাদের যখন এখান থেকে নিজেদেরকে তুলে নেন, নির্বাচনের দায়িত্ব থেকে সরে যান, তাহলে সেটা এই প্রশ্নটাকে আরো বেশি বড় করে তোলে। তারা যেটা বলছেন, তার মানে তো ধরেন শিক্ষার্থীরা যে অভিযোগটা তুলছে সেটা যখন শিক্ষকরাও বলছেন, তার মানে তো এখানে আসলে একটা গলদ আছে, কারণ সেই গলদটা তো তারাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমার তাদের সাথে দেখাও হয়েছে আসলে, আমি গিয়েছিলাম যখন ক্যাম্পাসে, এবং তারা যেগুলো বলছেন সেগুলো সত্য, যে হাতে যেটা সবাই বলছে যে অমোচনীয় দাগটা উঠে যাচ্ছে। তো এটা তো আসলে, বা ধরেন যাদের ভোটার তালিকায় নাম নেই, সে হচ্ছে বৈধ প্রার্থী, সেটা তো মানে শিক্ষক হিসেবে তো আমাদের জন্য মোটেই, সে ভোট দিতে আসছে কিন্তু ভোট তার নাম নেই বলে সে দিতে পারছে না ভোট। কিংবা যিনি এসেছেন ভোট দিতে কিন্তু দেখছেন তার ভোট কেউ দিয়ে ফেলেছে, তার মানে যে জাল ভোটের যে কথাটা এসছে সেটা কোথাও না কোথাও তো হচ্ছে। এবং ছাত্রী হলে যেটা নিয়ে একটু আগে মামুন বললেন, সেই হলটায় আমি গিয়েছিলাম, আমরা তো ভেতরে ঢুকিনি যেহেতু আমরা ওইরকম কোনো দায়িত্ব নেইনি। তো ওখানে ঢুকে যেটা আপনার মানে যেটা জানতে পারলাম যে ওই হলের অমোচনীয়, মানে যেটা একজন শিক্ষকও বলেছেন যে অমোচনীয় দাগটা তো দেবে হচ্ছে যখন সে ব্যালট পেপারটা নিচ্ছে, কিন্তু এটা দিচ্ছে অন্য জায়গায়, মানে বের হয়ে যাচ্ছে যখন, সেখানে কেউ দেখভাল করবার নেই, কে দিচ্ছে কে দিচ্ছে না, আর দিলেই কি সেটা তো মুছেই যাচ্ছে। হ্যাঁ, তো এটা তো আসলে নামটা হচ্ছে অমোচনীয় কালি, কিন্তু এটা আসলে মোচন করা যাচ্ছে। এটা তো প্রার্থীরাও দেখিয়েছেন, প্রার্থীরা কিন্তু যখন, আমি একটু অভিযোগগুলো আপনাকে পড়ে শোনাই যে অভিযোগগুলো এর মধ্যে করা হয়েছে। প্রার্থীদেরকে ভোট কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, তারপরে আপনি যেটি বলছিলেন অমোচনীয় কালি ব্যবহার না করা, অর্থাৎ এটা খুব সহজে তুলে ফেলা যাচ্ছে। এটা ভয়ঙ্কর, কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে সে আবার দ্বিতীয়বার ভোট দেওয়ার চাইলে সুযোগ নিতে পারেন। ভোটার তালিকায় প্রার্থীদের ছবি না থাকা, এই অভিযোগটা এসেছে। এবং জামাত সংশ্লিষ্ট কোম্পানি থেকে ব্যালট পেপার এবং ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে, কাজেই এখানে পক্ষপাতের একটি সুযোগ তৈরি হতে পারে। আপনি যেটা বললেন না যে ভোট, এটা আমি ডেইলি স্টারে দেখলাম নিউজ, এবং শিক্ষার্থী বলছেন যে তিনি ভোট দিতে এসেছেন কিন্তু তার ভোট আগে দেওয়া হয়ে গেছে। তো এটা এবং এটা স্বীকার করেছেন যিনি পোলিং অফিসার ছিলেন, তিনি বলেছেন হ্যাঁ এটা ঘটেছে, অন্য কেউ এসে ভোট দিয়ে গেছে। তাই এটা মারাত্মক একটা অভিযোগ। তার মানে জাল ভোটের ঘটনা ঘটছে, এবং ছবি যদি না থাকে তখন এটা যদি মেলানোর, যদি পুরোপুরি না মেলানো হয়। এবং আরেকটা অভিযোগ শিক্ষার্থীরা করেছে যেটা ভ্যালিড, সেটা হচ্ছে যে প্রথমে বলা হয়েছিল যে পোলিং এজেন্ট থাকতে পারবে না, তো কোন একটা নির্বাচনে পোলিং এজেন্ট থাকতে পারবে না, সেটা তো হয় না, আপনি তাহলে এটাকে কিভাবে বিশ্বাসযোগ্য করবেন? সেই সিদ্ধান্ত
তারা দিয়েছেন গতকাল রাতে, মানে 2টা-2:30টার সময়। তো এটা তো পোলিং এজেন্ট তো আর দেওয়াটা শুধু আমি দিলাম সিদ্ধান্ত, তাতে তো হবে না। তাদের ছবি লাগবে, আইডি কার্ড লাগবে, তারা ওখানে বসে থাকবে, প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতির অভাব ছিল, যে এই অভিযোগটা কিন্তু সকাল থেকে আপনার আমি দেখেছি শিক্ষার্থীরা করছেন, যে পোলিং এজেন্টে যখন ভোট শুরু হয়ে গেছে পোলিং এজেন্ট ঢুকতে পারেনি, কারণ ছবি নাই বা সেই প্রস্তুতিগুলো নেই তাদের দিক থেকে, তারা যাদেরকে পাঠিয়েছেন। তো সেটাও একটা বড় ঘাটতি। পোলিং এজেন্ট না থাকলে আপনি কিভাবে বিশ্বাসযোগ্য করবেন? আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভোটারের সংখ্যা, সেই বিবেচনায় এটি প্রায় 12,000-এর মতো, 12,000 থেকে কম, 11,919 জন, এবং 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 178 জন। এই যে আয়োজনটি, সেটি এই বিশ্ববিদ্যালয়ের জন্য যে খুব বড় কঠিন হওয়ার কথা এবং খুব তাৎক্ষণিকভাবে ভর্তি হয়েছে তা না, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ভর্তি হচ্ছে। এই সমস্ত প্রস্তুতি না থাকাটিকে প্রশাসনিক দুর্বলতা যে অভিযোগ উঠেছে, তাহলে সেটি কি আপনি মনে করেন যৌক্তিক? যৌক্তিক, কারণ আপনার এগুলো প্রস্তুতি নেওয়া যেত। বিশ্ববিদ্যালয় তো আরো অনেক কিছু আয়োজন করে না, এটা প্রস্তুতি নেওয়া যেত। এটা একটা বিরাট, আমরা দেখতে পাই যে এটা বিশাল গাফলতি ছিল, অথবা মনোযোগ দেওয়া হয়নি। সেটি একটা ব্যাপার হতে পারে, কিন্তু আপনার কি কোনো কারণে মনে হয় যে এটি এর মধ্যে কোনো এমন কোনো বিষয় আছে যেটি ফলাফলকে প্রভাবিত করা বা এই পুরো প্রক্রিয়াটাকে পিছিয়ে দেয়া, অথবা পিছিয়ে দেওয়া তো মনে হয়েছে পুরো প্রক্রিয়াটাকে যথাযথ না হওয়া, এবং শিক্ষার্থীরা ধরেন আমরাই দেখে নিব, তোমাদের পোলিং এজেন্ট লাগবে না, এই কথাটা তো একটা নির্বাচনে হতে পারে না। এটা তো, আর এটা সবাই এটা শুনতে পাচ্ছি যে এরকম কথা হয়েছে, যে তো আমরা তো আছি, তো তারা থাকলেই যে এটা যে ভোট, তো তাই না, তারা যদি একটা সংগঠন করে, তারা যদি সেখান থেকে তাদের একটা প্রার্থী থাকে, তাহলে তাদের পোলিং এজেন্ট থাকতে হবে। এটা তো এই প্রস্তুতি তাদের থাকবে না, এটা তো আসলে মানা যায় না কোনোভাবে। তো আমার কাছে মনে হয়েছে একদম ছোট ছোট করে বললে মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু আসলে এগুলো নির্বাচনের তো আসলে বড় ঘাটতি, একটা নির্বাচন বিশ্বাসযোগ্য করবার এবং নিরপেক্ষতার দাবি করবার। তো শিক্ষার্থীদের যে আশঙ্কা, সেটা আসলে পুরোপুরি অমূলক না, কারণ দেখা যাচ্ছে যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম, যখন প্রস্তুতি চলছে এবং জাকসু নির্বাচন নিয়ে যখন সংবাদগুলো আসতে শুরু করে, তখনই ডোপ টেস্টের একটি প্রসঙ্গ এসেছিল, যেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুবই সবার আগে এটি ঘোষণা করা হলো ডোপ টেস্ট করা হবে। কিন্তু যখন ফলাফল, এই যে প্যানেল নির্বাচন হলো, তাদেরকে নির্বাচন কাছাকাছি চলে আসলো, তখন আজকে অভিযোগ করা হয়েছে এই ডোপ টেস্টের কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। তাহলে এই প্রসঙ্গ কেন? এটা খুবই ইন্টারেস্টিং। আমি একটু আগে যে অমর্ত্যর কথা বলছিলাম, যে অমর্ত্য যখন আপনার হাইকোর্ট যখন বলে দিল যে তার প্রার্থিতা যেরকম করে বন্ধ করা হয়েছে, মানে সেটাতে তারা স্টে করেছে, কিন্তু যে এটা এই সিন্ডিকেটের এই সিদ্ধান্তটা স্টে করেছে। তারপরে চেম্বার জজের কাছে গিয়ে, যেহেতু এখন আদালত অবকাশকালীন অবস্থায় আছে, চেম্বার জজের কাছে গিয়ে অ্যাপিলেট ডিভিশনের বলা হলো যে তাহলে নির্বাচনী আয়োজন করা যায়। নির্বাচনে যদি অমর্ত্যের প্রার্থিতা থাকে, তাহলে তারা ব্যালট পেপার ছাপাতে, মানে এত অল্প সময় করতে পারবে না। ফলে ব্যালট পেপার না ছাপাতে পারার অজুহাতে কিন্তু আবার অমর্ত্যের এই রায়টাতে স্টে হলো, যেটা আমি জানি না এটা আদালতের প্রসঙ্গে আমাদের এই অবজারভেশন দেওয়া ঠিক কিনা, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি না দিয়ে পারছি না, যে আদালত আসলে যেটা হাইকোর্ট বলেছে এটা ঠিক বলেছে, যে একজন হাইকোর্টের তো সেটাই দেখার বিষয়, কিন্তু হাইকোর্ট কি কখন নির্বাচন অনুষ্ঠান হবে না, এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা কি হাইকোর্ট দিতে পারেন কিনা এটা স্টে করবার জন্য? সেটা কিন্তু একটা প্রশ্ন আমাদের মধ্যে থেকে যায়, যে একজন প্রার্থীটা তার ব্যাপারে অন্যায় হয়েছে কিনা আদালত সেটা দেখবে। আদালত কিন্তু ওটা আদালত দেখেছেন, এবং এটা কিন্তু এখন ব্যালট পেপার ছাপানো হবে, এটা তো একটা মানে এটা তো একটা প্রক্রিয়াটা নিয়ে তো আসলে আদালত কথা বলে না, আদালত বলে দেয় এটা ন্যায় হচ্ছে কি অন্যায় হচ্ছে। তো আদালতের রায়টা সেখানটা স্টে করাটা, এটাই কিন্তু আসলে পুরো নির্বাচনটাকে একটা প্রথমে প্রশ্নবিদ্ধ করেছে। তারপরে আমরা জানলাম তার পরের দিন ডোপ টেস্টের ইস্যু, এবং প্রধান নির্বাচন কমিশনার বললেন যে এখনো ব্যালট পেপার ছাপা হয়নি। তাহলে যেই যুক্তিতে, সেটা কিন্তু শিক্ষার্থীরা বলেছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন এসব নিয়ে আমরা একটু দূরে থাকি, আমরা একটু প্রান্তিক, আমাদের কথা এত কেন্দ্রে এত শোনে না হয়তো,
তখন কিন্তু এটা অত বেশি মনোযোগ পায়নি। শিক্ষার্থীরা যেটা বলছিল যে যদি ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ডোপ টেস্টের সিদ্ধান্তটি আমরা আর দেখব না, এটা বিবেচনা করব না, এরকম কোনো ঘটনা তো তারা বলেননি। কারণ ডোপ টেস্ট তো হয়েছে এবং ডোপ টেস্টে আবার সবাই আসেননি। আবার এটা কি বাধ্যতামূলক না সেটা নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা প্রশ্ন ছিল। এগুলো আমরা সবই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই জানতে পারছি। অর্থাৎ এই বিষয়গুলোর মধ্যে একটা পরিষ্কার ধোঁয়াশা ছিল এবং ডোপ টেস্টের ফলাফল আসার পরে ধরেন সবাই কি তাহলে যোগ্য কি যোগ্য না ডোপ টেস্টের মধ্য দিয়ে, যদি ডোপ টেস্ট আপনি করলেনই, হ্যাঁ, অন্য জায়গায় তো ডোপ টেস্ট করা হয়নি, তো এটা যদি ডোপ টেস্টের মধ্য দিয়ে সবাই যোগ্য, এই উত্তর তো কোথাও আমরা দেখতে পাই। নিয়ম কানুনগুলো মানে প্রতিফলিত হচ্ছে কিনা, নিয়ম কানুনগুলো আসলে এবং ডোপ টেস্টে যদি অযোগ্য হয়, তা আপনার যদি ব্যালট পেপার ছাপানো হয়ে যায়, তখন আপনি অযোগ্যকে কি করবেন? বলছি যে না, ডোপ টেস্টের আমরা এখনো ব্যালট পেপার তখন বলছি ছাপাইনি, আমরা পরে সকালে ছাপাবো। তো এগুলোর মধ্যে আসলে আমরা দুই ধরনের কথা, মানে বিশ্বাসযোগ্যতার একটা অভাব তৈরি হওয়ার মতো পরিস্থিতি আগেই শুরু হয়েছে। আমি আজকের একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে বেশ কয়েকটি হলে অভিযোগ পাওয়া গেছে, তার মধ্যে জাহানারা ইমাম, যেটি মেয়েদের একটি হল, ছাত্রী হল, সেখানে মারধরের অভিযোগ পাওয়া গেছে এবং সেখানে ছাত্রীদের উপরে মারধর করা হয়েছে, এরকম অভিযোগ করা হয়েছে। আরেকটি হচ্ছে ভোটারের সংখ্যার চেয়ে ব্যালটের সংখ্যা বেশি, এটা কিন্তু আমাদের শিক্ষকরাই বলেছে। জি, এটি কেন? এটা তো ভীষণ প্রশ্নবোধক না, আপনি একদম গুনে গুনে ব্যালট যাবে। সেখানে আপনার আমাদের যে সহকর্মী অধ্যাপক নারিন বলছেন যে 470 জন ভোটার, সেখানে 500টা মানে যাবে, সরি 370 জন নাকি 470 জন, মানে প্রায় 30টা। আবার অন্য হলের ক্ষেত্রে প্রায় আরো বেশি, মানে ছেলেদের হলের ক্ষেত্রে এরকম আরো বেশি সংখ্যার কথা জানা যাচ্ছে। সেটা তো একদম ভীষণ প্রশ্নবোধক নির্বাচনের জন্য, যে আপনার ব্যালট সংখ্যা নির্দিষ্ট থাকবে। ব্যালট সংখ্যা আমি তো এই পর্যন্ত কোনো জবাব তারা তো এখনো কোনো জবাব দেননি, আমি দেখতে পাইনি। বরং আমরা যখন কারো ক্ষেত্রে কথা বলবার সময় আমরা দেখতে পেয়েছি যে তারা মানে ঠিক রিগিং প্রসঙ্গে যখন বলা হলে কি হবে, মানে হয়তো উত্তেজিত মুহূর্তে এই ধরনের কথা এসছে, কিন্তু খুব আমি কোনো ফর্মাল এখন পর্যন্ত কোনো উত্তর তাদের কাছ থেকে পাই। আচ্ছা, আমরা একটু আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের কাছে আরেকটু যেতে চাই। আব্দুল্লাহ মামুন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাদের আলোচনা শুনছিলেন, আপনি একটু বলবেন আমাদের এখনকার পরিস্থিতিটা ক্যাম্পে? সেটি হচ্ছে যে প্রায় 5টি অনেকগুলো প্যানেল তারা এটাকে বর্জন করেছে, এটাকে শিবির সহ আর 3টি প্যানেল এখন পর্যন্ত টিকে আছে, এবং ভোট গণনার যে প্রক্রিয়ার কথা বলা হয়েছিল ওএমআর মেশিনের মাধ্যমে, সেটিও হচ্ছে না। এতগুলো ব্যত্যয় ঘটার পরে এখন সেটি আসলে নির্বাচনটা কোন পর্যায়ে? দেখুন, ইলেকশন কমিশন ম্যাডাম যেটা বলছিলেন, ইলেকশন কমিশন আসলে শুরু থেকে এক ধরনের গাফিলতি দেখিয়েছে, আমরা সেটা লক্ষ্য করেছি। গতকাল রাতে কিন্তু তারা আসলে রাত 12টার পরে মিটিং এ বসে যে তারা পুলিং এজেন্ট রাখবে কি রাখবে না, এবং সকালবেলা আমরা যখন বিভিন্ন হলের কেন্দ্রগুলোতে যাই, ওখানেও অনেক প্রার্থী অভিযোগ করছিলেন যে তাদের পুলিং এজেন্ট রাখা হয়নি, বা অনেক প্রার্থী জানেনই না যে পুলিং এজেন্ট দেওয়ার সুযোগ আছে। এই সমস্ত কারণে আসলে ইলেকশন কমিশন আসলে শুরু থেকে প্রশ্নবিদ্ধ প্রার্থীদের কাছে ওই জায়গা থেকে একটা পর্যায়ে 5টা প্যানেল ইতিমধ্যে বর্জন করেছে নির্বাচন। এখন 3টি প্যানেল আছে। এই জায়গাটাতে আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আশঙ্কা আছে যে 5টা প্যানেল বর্জন করার পরেও যদি 3টা প্যানেল নিয়ে ইলেকশন কমিশন আসলে ফল ঘোষণা করতে পারবেন কিনা, সেটা নিয়ে শিক্ষার্থীদের ভিতরে অনেক একটা আতঙ্ক আমি দেখছি। আমি কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে। সবার কি উৎসুকতার মধ্যে আছে, এখনো ফলাফল জানতে চান, ভোট চলছে, সেই উৎসবের নাকি ভাটা পড়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেছে কিনা, এবং ভোট গণনা করার জন্য তারা সেখান থেকে বাক্সগুলো নিয়ে কোথায় যাওয়ার কথা, সিনেট ভবনে যাওয়ার কথা, সেই বিষয়গুলো ঘটছে কিনা? আচ্ছা, ভোট আমাদের মূলত 5টার সময় শেষ হওয়ার কথা, কিন্তু আমরা 7:30 8টা পর্যন্ত দেখলাম অনেক কয়েকটা হলে ভোট প্রদান চলেছে। প্রশাসনের ব্যাখ্যা হলো অনেকগুলো হলে ঝামেলা হওয়ার কারণে তারা ভোট দিতে পারে না, এই জন্য সময়টা তারা বৃদ্ধি না করে লাইনে যারা শিক্ষার্থীরা ছিল তাদেরকে ভোট প্রদান শেষ করার মাধ্যম দিয়ে তারা প্রক্রিয়া শেষ করে। কিন্তু আমি 7:30-এর দিকে নির্বাচন কমিশনকে মুঠোফোনে জিজ্ঞাসা করেছিলাম যে নির্বাচন আসলে ভোটটা গণনা হবে কিভাবে, ম্যানুয়ালি হবে নাকি মেশিন দিয়ে হবে, যেহেতু মেশিন নিয়ে অভিযোগ আপত্তি ছিল বেশিরভাগ প্যানেলেরই। তখন তিনি আসলে আমাকে এনশিওর করতে পারে নাই যে তারা শুধু ম্যানুয়ালি করবে নাকি মেশিন দিয়ে করবে।
তারা আসলে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত বুঝতে পারছি, অর্থাৎ এক ধরনের দোদুল্যমান অবস্থার মধ্যে আছেন তারা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীরনগর প্রতিনিধির প্রথম আলোর। আপনি শুনছিলেন ওর কথা। তো সেখানে যেটি আমরা দেখলাম যে পুরো সময়টার মধ্যে এক ধরনের দোদুল্যমানতা ছিল। নির্বাচনে গ্রহণ করার প্রক্রিয়ার মধ্যেও সেই জিনিসগুলো স্পষ্টত। একটু বলবেন এবারে যাদেরকে নিয়ে এই অভিযোগগুলো প্রথম এসেছে, সেখানে ছাত্র শিবিরের প্রসঙ্গ এসেছে এইভাবে যে জামাত সংশ্লিষ্ট কোম্পানি থেকে ব্যালট পেপার ছাপানো এবং গণনার যে মেশিন, ওএমআর মেশিন, সেটি কেনা হয়েছে। তারাও আবার কিন্তু পাল্টা একটা অভিযোগ করেছেন যে বুধবার থেকে নানা রকম পরিস্থিতি তারা লক্ষ্য করেছেন, অর্থাৎ গতকাল নির্বাচনের আগের দিন, যেমন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট এবং হলগুলোয় সাবেক ছাত্রদল নেতাকর্মীরা ভিড় করেন, যেটি আইন বিরুদ্ধ, অর্থাৎ নির্বাচনী যে বিধি সেটার বিরুদ্ধে তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, এটি তাদের অভিযোগ। আমার প্রশ্ন হচ্ছে, যদি বুধবার থেকে তারা লক্ষ্য করেন, তারা কি আগে অভিযোগ করেছিলেন? আমি তো এটা এটা তারা বলেছে, এটা আমিও দেখেছি, এটা তারা এবং এটা যদি তারা বলে, তারাও তো আমাদের ছাত্র, তো এটা তো সেটাও মানে বিবেচনা, মানে আমার কাছে মনে হয় অন্যান্যরা যে অভিযোগ করেছে সেটা কিন্তু একটা যথার্থতা পাওয়া যায়, এবং আমাদের শিক্ষকেরাও কিন্তু সেখানে গেছেন, এবং ব্যালট বাক্স রাতেই দিয়ে দেওয়া হচ্ছে, এটাও আপনার লাইভে এসছে। রাতে কেন ব্যালট বাক্স দিয়ে দেওয়া হবে? ভোট নির্বাচন খুবই একটা আপনার স্পর্শকাতর ইস্যু। তো সেটা আমরা তো এমন না যে আমাদের অন্যান্য ভোট হয় না। 33 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভোট হয় না, কিন্তু শিক্ষকদের বিভিন্ন ভোট হয়, তারপর সিনেটের ইলেকশন হয়েছে, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট একটা বড় ইলেকশন, সেটাও হয়েছে। ফলে এগুলো যে আমাদের প্রশাসনের যারা আছেন তারা জানেন না, এটা তো হতে পারে না, তাই না? তাহলে আপনি রাতের বেলা ব্যালট বাক্স চলে যাবে হলে হলে, এটা তো হয় না। ব্যালট বাক্স যাবে সকালে, এবং আমাদের যেমন পরীক্ষার কাজগুলো যখন হয়, এটা এত দূরের কিছু না। এটা কিন্তু আমাদের সহকর্মীরাই প্রশ্ন তুলছেন, ওনারা আটকাচ্ছেন, এবং সেখানে অন্যান্যরা এমন না যে পাহাড়ি বা দূর দূরান্তের কোনো জায়গায়, একটা ক্যাম্পাসের মধ্যে। ফলে তারা যে প্রশ্নগুলো তুলেছেন সেটা আসলে ওই যে আমরা যে অ্যানোমালির কথাগুলো বলছি, সেটা অ্যানোমালির কথাগুলো কিন্তু, বা শিক্ষার্থীর অন্যান্যরা যা বলছে সেটাকেই আবার দেখায়। আমরা আব্দুল্লাহ মামুনের কাছ থেকে শুনছিলাম যে ভোটার যে বাধাগুলো হচ্ছে, যে 2 ঘন্টা ভোট বন্ধ ছিল বৃষ্টির কারণে, এবং 2 ঘন্টা আরো একটা সমস্যা তৈরি হয়েছিল যে একটি হলে বিদ্যুৎ চলে যায় এবং চার্জার লাইটে ভোট নেওয়ার ব্যবস্থা করতে খানিকটা সময় হয়। সেটি কারণে, এই ধরনের টেকনিক্যাল কারণে হয়তো কোনো হলে আপনার ভোট বৃষ্টির কারণে ভোট কেন বন্ধ হবে, সেটিও একটা প্রশ্ন, কিন্তু সেটি এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কোনো একটা হলে হতে পারে, কিন্তু সব জায়গায় তো বন্ধ ছিল না। কিন্তু 7টা পর্যন্ত কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে, 5টায় শেষ হয়ে গেছে। এটাও কিন্তু আরেকটা, যে 7টার সময়ও ভোট চলছে। এটা আমি এখানে আসতে সকাল থেকে অনিয়মের যদি একটা তালিকা করা হয়, দীর্ঘ তালিকা, এবং অনেক তালিকার মধ্যে এটাও ঘটেছে যে 7টার সময়ও আপনার কোন হলে, যেহেতু ওখানে বন্ধ ছিল। আসলে বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাসের সুশৃঙ্খল এইরকম বিষয়টা যে আমরা এক্সপেক্ট করি, কিন্তু আসলে যা ঘটলো এইটা কি মানে আপনাদের অভিজ্ঞতা আছে কিনা? আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না যে 2 ঘন্টা পরে ভোট গ্রহণ চলছে। হ্যাঁ, একটা হলে চলছে, এটা এসেছে। তো সেটা হয়তো কিছু সময় মানে আপনার, কিন্তু ধরেন যেটা অভিযোগ এসছে যে পোলিং এজেন্ট সকালে যেতে পারেনি, ভোট যখন শুরু হলো, যারা পোলিং এজেন্ট বা যেতে পারেনি হচ্ছে ওই প্রক্রিয়ার কারণে, যে তার ছবি নাই বা ইত্যাদি কারণে, তাহলে তারা তো ওই ঘন্টাখানেক পরে বা দুপুর পর্যন্ত যদি না, 12টার পরে যদি যায়, তাহলে 12টা পর্যন্ত কি ঘটেছে সেটা তো ওই শিক্ষার্থীদের যে তাদের যে প্যানেল, তারা তো সেটা চাক্ষুষ অবজার্ভ করতে পারেনি। সেটা তো একটা বড় দুর্বলতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সবসময় শিক্ষক রাজনীতি একটা বিষয় থাকে, এবং সেটি একটা বাস্তবতা আছে। কিন্তু এই নির্বাচনটা ছাত্র সংসদ নির্বাচন, আপনি মনে করেন কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখন যে শিক্ষক রাজনীতি এবং প্রশাসনিক যে অবস্থান, সেটির কোনো প্রভাব এবারের নির্বাচনে পড়েছে? দেখুন, এটা তো কোনো হয়তো রাজনৈতিক দল থেকে এবারে প্রশাসন না, কিন্তু বা একটা কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থেকে প্রশাসন না, কিন্তু এই প্রশাসনও যে রাজনৈতিক সমর্থন ছাড়া বা এভাবে হয়েছে তা তো না। ধরেন এই প্রশাসন মানে শুধু জাহাঙ্গীরনগর না, পুরো বাংলাদেশেই। তো এই ফলে ওখানে এই যে যত রকম অ্যানোমালি, এটা হতে পারে যে তাদের মধ্যে একটা তাদের নিজেদের মধ্যে একটা কোঅপারেশন অথবা
সংযোগের একটা সমস্যা থাকতে পারে, এটা আমি বলতে পারবো না পুরোপুরি। এটা হচ্ছে সমন্বয়হীনতার কথা বলছেন, কিন্তু আমি বলছি ইন্টেনশনগত কোনো বিষয় আছে কিনা, এবং থাকতে পারে, এটা একদম উড়িয়ে দেওয়ার কোনো ইন্টেনশনের ব্যাপার। তাহলে ছাত্রদের যে অভিযোগগুলো এসেছে তাদের মধ্যে সবাই কিন্তু এখন হয়তো ঢালাও ভাবে বলেছেন, তারা হয়তো পরবর্তীতে 1-2 দিন গেলে হয়তো তারা স্পষ্ট করবেন। অনেকের বক্তব্যের মধ্যে এদিকে যখন বিএনপি কথা বলেছে তখনও কিন্তু তারা প্রশাসনকে সহই অভিযোগ উত্থাপন করেছে। সব মিলে আপনার দৃষ্টিতে একটু জানতে চাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক 2 দিন আগে, মানে 9 তারিখ আর এখানে 11 তারিখে নির্বাচন হচ্ছে, সেইটার ফলাফলের পরে আসলে কি নড়ে চড়ে বসা, যদি এভাবে বলি, যে আবার এরকম কিছুই হতে যাচ্ছে কিনা, সেটা কিন্তু সেটা থাকতে পারে, আমি বলছি না যে এটা থাকতে পারে না, কিন্তু আপনি যতগুলো ঘটনার কথা আসলো সেটা তো একদম স্পেসিফিক্যালি জাহাঙ্গীরনগরেই ঘটেছে, সেটা তো অন্য বিশ্ববিদ্যালয়ের ঘটনার সাথে বলা হচ্ছে না। হ্যাঁ, তো স্পেসিফিক্যালি যেগুলো বলেছি সেটা তো বোঝা যায় যে বিশ্ববিদ্যালয়ের ভেতরই এই আয়োজন নিয়ে একটা বড় ঘাটতি ছিল, দুর্বলতা ছিল। প্রধান প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে মানুষ সবসময় অভিযোগ করে এবং নির্বাচনে এটি স্বাভাবিক চরিত্র থাকে, কিন্তু এবারে আমরা এখানে জাহাঙ্গীরনগরে দেখলাম যে 1, 2, 3 এভাবে বাড়তে বাড়তে 5টি প্যানেল তাদের নিজেদেরকে উইথড্র করে ফেললো এই নির্বাচন থেকে। আপনি এই বিষয়টা নিয়ে বলবেন, তারা কি আসলে একটি পক্ষের হয়ে যাচ্ছিল নির্বাচনের, দুই শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছিল, মানে দুটি দিকের ছিল, তার মধ্যে এই 5টি প্যানেল একই দিকের কিনা? না, সেটা তো, কারণ 5টা প্যানেল তো 5টা প্যানেলই, তারা তো পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, ফলে এটা বলবার মনে হয় সুযোগ নেই। 5টি প্যানেল কিন্তু তাদের প্রত্যেকেরই প্রার্থী আছে। ধরেন একমাত্র সম্প্রীতির ঐক্য যেটি, তাদের ভিপি প্রার্থী নাই, কারণ নাই মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গাফিলতির কারণে নাই, বা বিশ্ববিদ্যালয় এই ধরনের সিদ্ধান্তের কারণে নাই। তো কিন্তু তারা তো পরস্পরের সাথে, বাকিরা তো সবাই সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, ফলে তারা যে ঠিক একজোট হয়ে কিছু একটা বলছে সেরকমটা আমার মনে হয়নি। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, তাহলে এই জাহাঙ্গীরনগরের এই যে নির্বাচন সারা দিনের এখন পর্যন্ত, এবং অনেকগুলো নাটকীয়, মানে শুধু অভিযোগ এবং বর্জন না, কতগুলো নাটকীয় মোড় নিয়েছে নানা প্রান্তে, সবকিছু মিলে আপনার বিশ্লেষণ কি, কোন দিকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এটা খুবই দুঃখজনক, এত 33 বছর পরে, এবং শিক্ষার্থীরা বিভিন্ন সময় তো তারা তাদের প্রতিনিধি থাকবে, এবং আমাদের যে সিনেট বসে সেখানেও তারা অংশগ্রহণ করবে। তো এটা তো খুবই ভীষণ দুঃখজনক যে বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক চর্চা আমরা নিশ্চিত করতে পারলাম না, এবং গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করবার জন্য জাকসু একটা প্রকাশ, তো সেই প্রকাশের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন উঠল, এবং এখন ধরেন যে 3টা দল আছে সেখান থেকে যদি, বা এরপরে যদি ফলাফল ঘোষণা করা হয়, তাহলে তো আসলে এটাকে ঠিক গ্রহণযোগ্য একটা নির্বাচন হিসেবে, এরপরে যদি নিয়ম রক্ষার জন্য ফলাফল ঘোষণা করাও হয়, সেটি আসলে যে দলগুলো প্রতিবাদ করেছে, নিজেদেরকে উইথড্র করেছে, তাতে আপনার মনে হয় কিনা যেটার বাস্তবতা থাকবে, এটা গ্রহণযোগ্যতা থাকবে না? আপনারাই বুঝতে পারছেন একটা সংবাদ মাধ্যম হিসেবে যে এটা তো গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে শিক্ষার্থীদের কাছে না, শিক্ষকদের কাছেও না, এবং আমার মনে হয় না যে সারা দেশবাসীর কাছেও এটা ঠিক একটা গ্রহণযোগ্য তা থাকবে এই নির্বাচনে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আজকের বার্তা কক্ষ এখানে শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগের মির্জা তাসলিমা সুলতানা। তার কাছ থেকে আমরা এই পুরো সারা দিনের জাকসু নির্বাচনে যা যা ঘটেছে তার এক ধরনের বিশ্লেষণ জানার চেষ্টা করেছি এবং আপডেট জেনেছি আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর প্রতিনিধি তিনি। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, আরো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আমাদের সঙ্গে আছেন। আগাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 10টায় আরেকটি আয়োজন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এইবারের নির্বাচন কেমন হলো এবং সবশেষ আপডেট সহ সেখানে আমরা হাজির থাকবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। এই আয়োজন আপনারা দেখতে পাবেন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।